পৃষ্ঠা 94। 10 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে বর্ণিত শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। ভারতের সংবিধানে বর্ণিত শোষণের বিরুদ্ধে অধিকার। ভারতীয় সংবিধানে শোষণের বিরুদ্ধে অধিকার একটি তাৎপর্যপূর্ণ মৌলিক অধিকার। মানব সমাজে শোষণের ইতিহাস বহু পুরনো। বস্তুতপক্ষে সমস্ত রকম শোষণের হাত থেকে মুক্তি না পেলে প্রকৃত স্বাধীন নাগরিক গড়ে ওঠে না। ভারতীয় সংবিধানে শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের 23 এবং 24 নম্বর ধারায় স্বীকৃতি লাভ করেছে। প্যারা শেষ। নতুন প্যারা 1 নম্বর 23 নম্বর ধারা। সংবিধানের 23-1 নম্বর ধারায় বলা হয়েছে, মানুষ নিয়ে ব্যবসা বা মানুষ ক্রয় বিক্রয়, বিনা মজুরিতে বেগার খাটানো এবং বলপূর্বক শ্রমদানে বাধ্য করা ইত্যাদি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখানে মানুষের ক্রয় বিক্রয় নিষেধ বলতে দাসপ্রথা এবং অসৎ উদ্দেশ্যে নারী ও শিশু ক্রয় বিক্রয় নিষেধের কথা বলা হয়েছে। সংবিধানে 23-1 নম্বর ধারায় কিছু ব্যতিক্রম উল্লেখ করা হয়েছে। সেগুলি হল রোমান 1, রাষ্ট্র যদি মনে করে তাহলে জনস্বার্থে ধর্ম, বর্ণ, জাতি, শ্রেণী নির্বিশেষে সমস্ত নাগরিককে শ্রমদানে বাধ্য করতে পারে। রোমান 2, তাছাড়া রাষ্ট্র সামরিক শিক্ষা গ্রহণ ও সমাজসেবার কাজকে বাধ্যতামূলক করতে চেয়ে আইন প্রণয়ন করলে ওই আইন সংবিধানের 23-1 নম্বর ধারায় বিরোধী বলে গণ্য হবে না। প্যারা শেষ। প্যারা আরম্ভ। 2 নম্বর 24 নম্বর ধারা। সংবিধানের 24 নম্বর ধারা অনুযায়ী 14 বছরের কম বয়সের শিশুদের খনি, কারখানা বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিয়োগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত বলা যায়, এই মৌলিক অধিকারটিকে বাস্তবায়িত করার জন্য সংসদ কয়েকটি প্রয়োজনীয় আইন প্রণয়ন করে। সেগুলি হল উদ্ধৃতির মধ্যে ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948 উদ্ধৃতি শেষ, উদ্ধৃতি আরম্ভ, দ্য মাইন্স অ্যাক্ট 1952 উদ্ধৃতি শেষ এবং দ্য চাইল্ড লেবার উদ্ধৃতির মধ্যে ব্র্যাকেটে প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন ব্র্যাকেট শেষ বিল 1986 উদ্ধৃতি শেষ প্রভৃতি। সম্প্রতি 2006 খ্রিস্টাব্দের 10 অক্টোবর ভারত সরকারের শ্রমমন্ত্রক শিশু শ্রম নিষিদ্ধ ও নিয়ন্ত্রণ আইনের একটি আদেশ জারি করেছেন। এর ফলে ঘরে ও বাইরে 14 বছর বয়স পর্যন্ত কোনো শিশুকে শ্রমে নিয়োগ নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। 10 নম্বর প্রশ্নের উত্তরটি শেষ। বক্সের মধ্যে মূল্যায়ন। দীর্ঘকাল যাবৎ ঔপনিবেশিক শোষণে নিষ্পেষিত ভারতবর্ষে স্বাধীনতার পরে রচিত সংবিধানে শোষণের বিরুদ্ধে যে অধিকার লিপিবদ্ধ হয়েছে তা আদৌ যথেষ্ট নয় বলে অনেকে মনে করেন। ভারতে আজও বেগাশ্রম এবং অভিশপ্ত শিশুশ্রম বহাল তবিয়তে রয়েছে। লক্ষ লক্ষ শিশু শ্রমিক প্রকাশ্যে বিপজ্জনক কাজে নিযুক্ত রয়েছে। অল্প মজুরি দিয়ে স্বাচ্ছন্দ্য মালিক গোষ্ঠী তাদের উজ্জ্বল সম্ভাবনাকে অঙ্কুরে বিনাশ করে চলেছে। 21 শতাব্দীর এই উন্নত প্রযুক্তির সভ্যতায় ভারতবর্ষে নারী পাচার আজ শুধু একটি সামাজিক সমস্যা নয়, এ হলো এক জ্বলন্ত অভিশাপ। সংবিধান বিশেষজ্ঞ কেভি রাও যথার্থই মন্তব্য করেছেন যে শোষণের বিরুদ্ধে অধিকারের কথা ঘোষিত হলেও বাস্তবে ভারতীয় সংবিধানে এই অধিকার স্বীকৃত হয়নি। বক্সের মধ্যে মূল্যায়ন শেষ। 10 নম্বর প্রশ্নের উত্তরও শেষ। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় নাগরিকদের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর, ভারতীয় নাগরিকদের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। ভারতীয় সংবিধানে 21 নম্বর ধারায় বলা হয়েছে, আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা হবে না। কিন্তু আইন নির্দিষ্ট পদ্ধতি এবং ব্যক্তিগত স্বাধীনতার ধারণা ও প্রকৃতি নিয়ে যথেষ্ট মতবিরোধ রয়েছে। আজ পর্যন্ত এই সম্বন্ধে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। ব্যক্তিগত স্বাধীনতার অর্থ সংকীর্ণ ও ব্যাপক, দুরকমই হতে পারে। ভারতীয় সংবিধানে এটি সংকীর্ণ অর্থে স্বীকার করা হয়েছে বলে সংবিধান বিশেষজ্ঞরা মনে করেন। 1978 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট মানেকা গান্ধী বনাম ভারতীয় ইউনিয়ন মামলার
ভারত ইউনিয়ন মামলার রায় ঘোষণা করে যে ব্যক্তি জীবন ও স্বাধীনতা লঙ্ঘনের ক্ষেত্রে আইন নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা হয়েছে কিনা তা দেখার ক্ষমতা আদালতের রয়েছে। তাছাড়া সংশ্লিষ্ট আইনটি যুক্তিসঙ্গত বা ন্যায়সঙ্গত কিনা তা বিচার করার ক্ষমতাও আদালতের আছে। তবে আইন নির্দিষ্ট পদ্ধতি কথাটির অর্থ নিয়ে জটিলতা থেকে গেছে। ভারতীয় সংবিধানের রচয়িতারা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে বর্ণিত আইনের যথাবিহিত পদ্ধতি এর পরিবর্তে জাপানি সংবিধানের আইন নির্দিষ্ট পদ্ধতি কথাটিকে সংবিধানে লিপিবদ্ধ করেন। আইন নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী আদালত কোনো আইন ন্যায়নীতি বিরোধী কিনা তা বিচার করতে পারে না। শুধুমাত্র যে আইন অনুযায়ী ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হবে সেই আইনটি বিধিসম্মতভাবে আইনসভা কর্তৃক প্রণীত কিনা তা বিচারের ক্ষমতা আদালতের থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য যে বর্তমানে সংবিধানের ২১ নম্বর ধারায় উল্লেখিত জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার ১৯৭৮ খ্রিস্টাব্দের ৪৪তম সংবিধান সংশোধনীর পর একটি বিশেষ মর্যাদা লাভ করেছে। এই সংশোধনী অনুযায়ী রাষ্ট্রপতি কোনো অবস্থাতেই ২১ নম্বর ধারায় উল্লিখিত জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার স্থগিত রাখতে পারবেন না। প্যারা শেষ, প্যারা আরম্ভ। সম্প্রতি ২০০২ খ্রিস্টাব্দে ৮৬তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ২১ ক নামে নতুন একটি ধারা সংযোজন করে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে। এই ধারায় ঘোষণা করা হয়েছে যে রাষ্ট্র ৬ থেকে ১৪ বছর বয়সী বালক বালিকাদের জন্য অর্থনৈতিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে। এই সঙ্গে ১১ নম্বর প্রশ্নের উত্তর শেষ। ১২ নম্বর প্রশ্ন, প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার সংক্রান্ত ধারণাগুলি কিভাবে সংশোধন করা যায়? ভারতের শাসনতন্ত্রে প্রদত্ত মৌলিক অধিকারগুলির যে কোনো ৫টি বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার সংক্রান্ত ধারাগুলির সংশোধন পদ্ধতি। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত ধারাগুলি সংশোধন করতে গেলে সংবিধান সংশোধন করতে হয়। সংবিধানের ৩৬৮ নম্বর ধারা অনুসারে সংসদের উভয় কক্ষে উপস্থিত ও ভোট প্রদানকারী সদস্যদের ২/৩ সমর্থনে এই সংশোধন করা যায়। প্যারা শেষ, প্যারা আরম্ভ। ভারতের শাসনতন্ত্রে প্রদত্ত মৌলিক অধিকারগুলির প্রধান বৈশিষ্ট্য। ভারতের সংবিধান কর্তৃক স্বীকৃত ও ঘোষিত মৌলিক অধিকারগুলির কয়েকটি নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। সেগুলির মধ্যে প্রধান ৫টি হল: ১. বিভিন্ন দেশের সংবিধান ও তত্ত্ব দ্বারা প্রভাবিত। ভারতীয় সংবিধানের ৩য় অধ্যায়ে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ রয়েছে। সংবিধান রচয়িতারা এক্ষেত্রে প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন উদারনৈতিক, গণতান্ত্রিক সংবিধান ও রাজনৈতিক তত্ত্বের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্ধৃতির মধ্যে অধিকার সনদ, ফ্রান্সের উদ্ধৃতির মধ্যে মানবাধিকার সংক্রান্ত ঘোষণা, আয়ারল্যান্ডের সংবিধান, রাষ্ট্রবিজ্ঞানী ডাইসি আইন অনুশাসন তত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞানী ডাইসির আইনের অনুশাসন তত্ত্ব এবং গান্ধীজির চিন্তাধারা ইত্যাদির কথা এই প্রসঙ্গে উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়। প্যারাশেষ ২. জরুরি অবস্থার জরুরি অবস্থার অবলবৎযোগ্য। রাষ্ট্রপতি কর্তৃক জরুরি অবস্থা ঘোষিত হলে ২১ নম্বর ধারায় উল্লেখিত জীবনের অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার ছাড়া অন্যান্য মৌলিক অধিকার বলবৎ করার জন্য আদালতের দ্বারস্থ হওয়া যায় না। প্যারাশেষ ৩ নম্বর, আইনগত ও রাজনৈতিক প্রকৃতি বিশিষ্ট। ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলির প্রকৃতি প্রধানত আইনগত ও রাজনৈতিক। কোনো অর্থনৈতিক অধিকারকে মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। প্যারাশেষ ৪. সর্বজনীন নয়। মৌলিক অধিকারগুলির প্রকৃতি সর্বজনীন নয়,
অর্থাৎ ভারতে বসবাসকারী সব ব্যক্তি সব মৌলিক অধিকার সমানভাবে ভোগ করতে পারে না। কয়েকটি মৌলিক অধিকার শুধুমাত্র ভারতীয় নাগরিকরা ভোগ করতে পারে, যেমন স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার, সরকারি চাকরি ক্ষেত্রে সমানাধিকার প্রভৃতি। অন্যদিকে এমন কয়েকটি অধিকার আছে যেগুলি নাগরিক ও অনাগরিক নির্বিশেষে ভারতের সমস্ত অধিবাসী সমানভাবে ভোগ করতে পারে, যেমন আইনের দৃষ্টিতে সমতার অধিকার, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার ইত্যাদি। প্যারাশেষ 5, সীমিত বা নিয়ন্ত্রিত। ভারতীয় সংবিধানে স্বীকৃত ও ঘোষিত মৌলিক অধিকারগুলি অবাধ ও অনিয়ন্ত্রিত নয়। অবশ্য কোনো রাষ্ট্রই অবাধ বা সীমাহীন কোনো অধিকার নাগরিকদের দেয় না, কারণ অধিকার অবাধ ও অনিয়ন্ত্রিত হলে তা স্বৈরাচারে পরিণত হয়। একে গোপালন বনাম মাদ্রাজ রাজ্য মামলায় 1950 বিচারপতি মুখার্জি তার রায় ঘোষণা করেন যে চরম অথবা অনিয়ন্ত্রিত স্বাধীনতা বলে কিছু হতে পারে না, কারণ নিয়ন্ত্রণ থেকে পুরোপুরিভাবে মুক্ত থাকার অর্থ হল নৈরাজ্য ও বিশৃঙ্খলাকে ডেকে আনা। প্রশ্নের উত্তর শেষ। প্রশ্নটি একটি ছকের মাধ্যমে দেখানো হয়েছে। ছকের মাঝখানে বৃত্তে ভারতের শাসনতন্ত্রে প্রদত্ত মৌলিক অধিকারগুলির প্রধান বৈশিষ্ট্য। প্রত্যেকটা ছোট বৃত্তে 1. বিভিন্ন দেশের সংবিধান ও তত্ত্ব দ্বারা প্রভাবিত। 2. জরুরি অবস্থা অবলম্বনযোগ্য। 3. আইনগত ও রাজনৈতিক প্রকৃতি বিশিষ্ট। 4. সর্বজনীন নয়। 5. সীমিত বা নিয়ন্ত্রিত। এই সঙ্গে 12 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলির সীমাবদ্ধতা আলোচনা করো। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলির সীমাবদ্ধতা। অধিকার বলতে সমাজ জীবনে এমন কতগুলো শর্ত বোঝায় যেগুলির অভাব কোনো ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্য বা জ্ঞানবলির প্রকাশ অসম্ভব। কিন্তু সব অধিকার মৌলিক নয়। পৃষ্ঠা 95। মৌলিক অধিকার বলতে এমন কতগুলি অধিকারকে বোঝায় যে অধিকারগুলি মানুষের মৌল প্রয়োজন পূরণ করে। ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলির উপর সাধারণ অবস্থা ও জরুরি অবস্থার সময় বিভিন্ন ধরনের বাধা নিষেধ, সীমাবদ্ধতা, ব্যতিক্রম ইত্যাদি লক্ষ্য করা যায়, যথা 1. সার্বভৌমত্ব, শৃঙ্খলা রক্ষা, দেশের ঐক্য ও সংহতি রক্ষা, তপশিলি জাতি, উপজাতি ইত্যাদি সম্প্রদায়ের স্বার্থ রক্ষা ইত্যাদি কারণে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের উপর বাধা নিষেধ আরোপ করা যায়। 2. মৌলিক অধিকারগুলির মধ্যে সামাজিক, পৌর ও রাজনৈতিক অধিকারের উল্লেখ থাকলেও অর্থনৈতিক অধিকারের কোনো উল্লেখ নেই। 3. মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা আদালতকে প্রদান করা হলেও ভারতের বিচার ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল ও জটিল হওয়ায় সাধারণ মানুষ বিচার ব্যবস্থার এই সুবিধা থেকে বঞ্চিত হয়। 4. 39 খ ও 39 গ নম্বর ধারায় বর্ণিত নির্দেশমূলক নীতিগুলিকে কার্যকর করার জন্য 19 নম্বর ধারায় বর্ণিত মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে আইন প্রণয়ন করা যায়। 5. সংসদ আইন করে সৈন্যবাহিনীর সদস্যদের মৌলিক অধিকার ভোগ সংকুচিত করতে পারে। এছাড়া রাষ্ট্রের সম্পত্তি রক্ষা, গোয়েন্দাগিরি প্রতিরোধ করা, টেলিকমিউনিকেশন ব্যবস্থা ইত্যাদির সঙ্গে জড়িত বাহিনী বা সংস্থার ব্যক্তিদের মৌলিক অধিকারের সীমা পার্লামেন্ট আইন করে সংকুচিত করতে পারে। 6. ভারতের কোনো অংশে সামরিক আইন বলবৎ থাকলে শৃঙ্খলা রক্ষার্থে মৌলিক অধিকার সীমাবদ্ধ করা যায়। 7. দেশে জরুরি অবস্থা জারি থাকলে ভারতীয় সংবিধানের 20 ও 21 নম্বর ধারায় বর্ণিত মৌলিক অধিকার ছাড়া অন্যান্য মৌলিক অধিকার ভোগের ওপর স্থগিতাদেশ জারি করা যায়। এই সঙ্গে 13 নম্বর প্রশ্নের উত্তর শেষ। বক্সের মধ্যে মন্তব্য, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি অবাধ নয়। প্রয়োজনে এই অধিকারগুলির ওপর রাষ্ট্র যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করতে পারে। বক্সের মন্তব্য শেষ। প্রশ্নের উত্তর শেষ। পরবর্তী প্রশ্ন 14 নম্বর। প্রশ্নটি হল, ভারতীয় সংবিধান কর্তৃক প্রদত্ত মৌলিক অধিকারগুলির প্রকৃতির মূল্যায়ন করো।
উত্তর, ভারতীয় সংবিধান কর্তৃক প্রদত্ত মৌলিক অধিকারগুলির প্রকৃতির মূল্যায়ন। ভারতীয় সংবিধানে সংরক্ষিত মৌলিক অধিকারগুলির প্রকৃতির মূল্যায়ন করতে গিয়ে দেখা যায় এগুলি পুরোপুরি নিরঙ্কুশ নয়। সংবিধানের ৩য় অধ্যায় ১২ থেকে ৩৫ নম্বর ধারার মধ্যে ভারতীয় নাগরিকদের জন্য মোট ৬ প্রকার মৌলিক অধিকার লিপিবদ্ধ হয়েছে। সেগুলি হল ড্যাশ, সাধারণ অবস্থা এবং জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে রাষ্ট্র মৌলিক অধিকারগুলির ওপর কিছু বিধিনিষেধ আরোপ করতে পারে। সংবিধান অনুযায়ী সাধারণ অবস্থায় রাষ্ট্রীয় নিরাপত্তা, জনস্বার্থ, শান্তি শৃঙ্খলা রক্ষা, বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে মৈত্রীবন্ধন, সদাচার ও শালীনতা রক্ষা, আদালত অবমাননা ও মানহানি প্রতিরোধ প্রভৃতি কারণে মৌলিক অধিকারগুলির উপর বিধিনিষেধ আরোপিত হতে পারে। ৯৬ নম্বর পৃষ্ঠা। অন্যদিকে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে সশস্ত্র বাহিনী বা শৃঙ্খলা রক্ষার জন্য ভারপ্রাপ্ত বাহিনীর লোকজনের ক্ষেত্রে কর্তব্যে গাফিলতি বা নিয়মানুবর্তিতা লঙ্ঘনের কারণে দেশের কোনো অংশে বা সমগ্র দেশে সামরিক আইন বলবৎ করা হলে, দেশে জরুরি অবস্থা ঘোষিত হলে সাময়িকভাবে নাগরিকদের মৌলিক অধিকারগুলি অকার্যকর হয়ে পড়ে। প্রসঙ্গত বলা যায়, সংবিধানের ২১ নম্বর ধারায় বর্ণিত জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারকে কোনো অবস্থায় স্থগিত করা যায় না। এই সঙ্গে প্রশ্নটির উত্তর শেষ। প্রশ্নটি একটি ছকে দেখানো হয়েছে। ছকের মাঝে সংবিধানের ৩য় অধ্যায় ১২ থেকে ৩৫ নম্বর ধারায় স্বীকৃত মৌলিক অধিকার, এগুলি এক একটা অ্যারো করে দেয়া আছে। সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ের অধিকার, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। এই সঙ্গে এই প্রশ্ন ১৪ নম্বর প্রশ্নটি উত্তর শেষ। বক্সের মধ্যে মন্তব্য। উপরোক্ত আলোচনা থেকে এটি অনেকটাই সুস্পষ্ট হয় যে মৌলিক অধিকারগুলি প্রকৃতি সম্পূর্ণ সম্পূর্ণ নিরঙ্কুশ নয়। তাছাড়া সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী ৩৯-এর খ এবং ৩৯-এর গ নম্বর ধারায় বর্ণিত নির্দেশমূলক নীতিগুলিকে বলবৎ করতে গিয়ে সংসদ প্রণীত কোনো আইন যদি মৌলিক অধিকারের ১৪, ১৯ এবং ৩১ নম্বর ধারার বিরোধী হয়, তবু তা বাতিল বলে গণ্য করা হবে না। সংবিধান বিশেষজ্ঞদের মতে এর ফলে মৌলিক অধিকারের উপর নির্দেশমূলক নীতিগুলিকে স্থান দেওয়া হয়েছে। এর সঙ্গে মন্তব্য শেষ। বক্সের মধ্যে ১৪ নম্বর প্রশ্নের উত্তরও শেষ। ১৫ নম্বর প্রশ্ন। রাষ্ট্র পরিচালনার জন্য নির্দেশমূলক নীতিসমূহ সংক্ষেপে আলোচনা করো। উত্তর, রাষ্ট্র পরিচালনার জন্য নির্দেশমূলক নীতিসমূহ ভারতের সংবিধানের ৪র্থ ভাগের ৩৬ থেকে ৫১ নম্বর ধারায় নির্দেশমূলক নীতি লিপিবদ্ধ করা হয়েছে। সেগুলি হল: ড্যাশ ১, আর্থ-সামাজিক আদর্শ সম্পর্কিত নীতি। রোমান ১, রাষ্ট্র এমন একটি সমাজ ব্যবস্থা গঠনে সচেষ্ট হবে যেখানে সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রনৈতিক ন্যায় প্রতিষ্ঠিত হবে। রোমান ২, রাষ্ট্রীয় নীতি এমনভাবে পরিচালিত হবে যার ফলে ১, স্ত্রী পুরুষ নির্বিশেষে সব নাগরিক জীবিকা অর্জনের অধিকার লাভ করবে। ২, স্ত্রী পুরুষ উভয় সমান কাজের জন্য সমান মজুরি পাবে। ৩, স্ত্রী পুরুষ নির্বিশেষে সমস্ত শ্রমিকের স্বাস্থ্য ও কর্মশক্তি এবং শিশুদের জীবনী শক্তির অপব্যবহার করা হবে না। ৪, জনসাধারণের কল্যাণে সম্পদের মালিকানা বণ্টন নিয়ন্ত্রণ করা হবে। ৫, সম্পদ ও উৎপাদনের উপাদানগুলি মুষ্টিমেয় কয়েকজনের হাতে কেন্দ্রীভূত থাকবে না। রোমান ৩, রাষ্ট্র নাগরিকদের জীবন ধারণের জন্য উপযুক্ত মজুরি, বিশ্রাম, ভোগ, সামাজিক ও সাংস্কৃতিক সুযোগ সুবিধা এবং জীবনযাত্রার মান উন্নয়নের ব্যবস্থা করবে ইত্যাদি। প্যারাশেষ ২, প্রশাসনিক নীতি। রোমান ১, স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র গ্রাম পঞ্চায়েত গঠন করে প্রয়োজনীয় ক্ষমতা অর্পণ করবে। রোমান ২, বিচার বিভাগকে সরকারি প্রশাসন থেকে পৃথক করতে হবে। রোমান ৩, সমগ্র ভারতের জনগণের জন্য এই রকম দেওয়ানি আইন প্রবর্তনের চেষ্টা করতে হবে।
2 নম্বর প্রশ্ন প্যারা শেষ। 3 নম্বর উন্নত রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কিত নীতি। রোমান 1, সংবিধান প্রবর্তিত হওয়ার 10 বছরের মধ্যে 14 বছর বয়স পর্যন্ত বালক বালিকাদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার জন্য রাষ্ট্র প্রয়াসী হবে। রোমান 2, রাষ্ট্র এমন ব্যবস্থা নেবে যাতে ওষুধের প্রয়োজন ছাড়া অন্য উদ্দেশ্যে মাদকদ্রব্য বিক্রি নিষিদ্ধ হয়। রোমান 3, অনুন্নত শ্রেণী বিশেষ করে তফসিলি জাতি ও উপজাতিদের অর্থনৈতিক শিক্ষা ব্যবস্থার উন্নতি বিধানে করার জন্য রাষ্ট্র সচেষ্ট হবে। সামাজিক অন্যায় ও শোষণের হাত থেকে এদের রক্ষা করতে হবে ইত্যাদি। রোমান 4, রাষ্ট্র প্রাকৃতিক পরিবেশের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের জন্য সচেষ্ট হবে এবং বন ও বন্যপ্রাণীর রক্ষণাবেক্ষণে উদ্যোগী হবে। প্যারাশেষ 4, আন্তর্জাতিক নীতি। রোমান 1, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উন্নতি ঘটানোর বিষয়ে রাষ্ট্রকে সচেতন হতে হবে। রোমান 2, জাতিসমূহের মধ্যে ন্যায়সঙ্গত ও সম্মানজনক সম্পর্ক স্থাপনে রাষ্ট্র উদ্যোগী হবে। রোমান 3, আন্তর্জাতিক আইন, সন্ধি ইত্যাদি উদ্দেশ্যে শ্রদ্ধা প্রদর্শনের ক্ষেত্রে রাষ্ট্র ইতিবাচক ভূমিকা গ্রহণ করবে। রোমান 4, সালিসির সাহায্যে আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তি ঘটানোর বিষয়েও রাষ্ট্র উপযুক্ত ভূমিকা গ্রহণ করবে। প্যারাশেষ 5 নম্বর অন্যান্য নীতি। সংবিধানের অন্যান্য অংশে আরও কয়েকটি নির্দেশমূলক নীতি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে উল্লেখ্য হল রোমান 1, ভাষাভিত্তিক সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে শিক্ষার প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা করা, সরকার ও তাদের অধীনস্থ প্রশাসনিক মাধ্যম হিসেবে হিন্দি ভাষা প্রসারের চেষ্টা করা। রোমান 2, যোগ্যতার সঙ্গে সামঞ্জস্য রেখে কেন্দ্র ও রাজ্য সরকারের চাকরিতে নিয়োগের জন্য তফসিলি জাতি ও উপজাতিদের দাবি বিবেচনা করা ইত্যাদি। এই সঙ্গে এই 15 নম্বর প্রশ্নটির উত্তর একটি ছকে দেখানো হলো। ছকের মাঝে রাষ্ট্র পরিচালনার জন্য নির্দেশমূলক নীতিসমূহ। 1, আর্থসামাজিক আদর্শ সম্পর্কিত নীতি। 2, প্রশাসনিক নীতি। 3, উন্নত রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কিত নীতি। 4, আন্তর্জাতিক নীতি এবং 5, অন্যান্য নীতি। এই সঙ্গে 15 নম্বর প্রশ্নের উত্তরও শেষ হলো। পৃষ্ঠা 97, 16 নম্বর প্রশ্ন, রাষ্ট্র পরিচালনা ক্ষেত্রে নির্দেশমূলক নীতিগুলির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নির্দেশমূলক নীতিগুলির বৈশিষ্ট্য। ভারতীয় সংবিধানে ভারতকে একটি গণতান্ত্রিক দেশ বলে অভিহিত করা হয়েছে। গণতন্ত্রের মূল লক্ষ্য হল জনগণের কল্যাণ সাধন করা। জনসাধারণের কল্যাণের উদ্দেশ্যে কতগুলি নির্দেশমূলক নীতিকে ভারতীয় সংবিধানের 4th অংশের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নীতিগুলিতে শাসনকার্য পরিচালনার সময় শাসক শ্রেণীর কর্তব্য উল্লেখ করা হয়েছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই নির্দেশমূলক নীতিগুলিকে অধিকার বলা হয়। এই নীতিগুলি কতকগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন 1 ইতিবাচক। নির্দেশমূলক নীতিগুলি মৌলিক অধিকারের মতন রাষ্ট্রের কাজে বাধা নিষেধ আরোপ করে না, বরং রাষ্ট্রের কোন কাজ করা উচিত সে সম্পর্কে ইতিবাচক নির্দেশ দান করে। প্যারাশেষ 2, এককভাবে অকার্যকর। নির্দেশমূলক নীতিগুলি নিজে থেকে কার্যকর হতে পারে না। এই নীতিগুলিকে কার্যকর করার জন্য আইন প্রণয়ন করতে হয়। নির্দেশমূলক নীতির জন্য প্রচলিত কোনো আইনকে উপেক্ষা করা যায় না। প্যারাশেষ 3, আদালত কর্তৃক অবলবৎযোগ্য। শাসক শ্রেণী এই নীতিগুলিকে অমান্য করলে তার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়া যায় না। বিভিন্ন মামলা সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে যে নীতিগুলির প্রতি লক্ষ্য রেখে যাতে আইন প্রণয়ন করা হয় তা দেখা সরকারের কর্তব্য। প্যারাশেষ 4, আইন প্রণয়নে বাধা। সংবিধান বর্ণিত নির্দেশমূলক নীতিগুলির জন্য কোনো আইন প্রণয়ন করা যায় না, কারণ এই আইন প্রণয়নের ক্ষেত্রে যে 3টি তালিকা আছে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকা, তার মধ্যে থেকে আইন প্রণয়ন করতে হয়। প্যারাশেষ 5, নীতিবিরোধী আইন বাতিল অযোগ্য। নির্দেশমূলক নীতিগুলি অমান্য করে কোনো আইন প্রণীত হলেও তা বাতিল হয় না। সুপ্রিম কোর্টের অভিমত হল যে নির্দেশমূলক নীতিগুলি সরকারের উপর কোনো বাধা নিষেধ আরোপ করে না, তাই এই নীতিগুলির বিরোধী বলে কোনো আইনকে বাতিল করা যায় না। এই সঙ্গে 16 নম্বর প্রশ্নের উত্তর শেষ। এটি একটি ছকে দেখানো হয়েছে। ছকের মাঝের বৃত্তে নির্দেশমূলক নীতিসমূহের বৈশিষ্ট্য। 1 নম্বর বৃত্তে
বৃত্তে ইতিবাচক, 2 নম্বর বৃত্তিতে এককভাবে অকার্যকর, 3 নম্বর বৃত্তে আদালত কর্তৃক অবলবৎযোগ্য, 4 নম্বর বৃত্তে আইন প্রণয়নে বাধা এবং 5 নম্বর নীতি বিরোধী আইন বাতিল অযোগ্য। প্রশ্নের উত্তর শেষ। 16 নম্বরের বক্সের মধ্যে মন্তব্য। নির্দেশমূলক নীতিগুলিকে নিছক সংবিধানের অলঙ্কার বলেই মনে করা হয়, যা দেখতে ভালো কিন্তু কাজের নয়, কারণ রাষ্ট্র কোনোভাবেই কাউকে এগুলি পালনে বাধ্য করতে পারে না। বক্সের মধ্যে মন্তব্য শেষ। 16 নম্বর প্রশ্নের উত্তরও শেষ। 17 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নির্দেশমূলক নীতিসমূহের মধ্যে মূল পার্থক্য কী? 17 নম্বর প্রশ্নের উত্তর, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির পার্থক্য। সংবিধানের 3য় অধ্যায় লিপিবদ্ধ মৌলিক অধিকারের সঙ্গে 4র্থ অধ্যায় লিপিবদ্ধ রাষ্ট্র পরিচালনার জন্য নির্দেশমূলক নীতির কিছু মৌলিক পার্থক্য লক্ষ্য করা যায়। মৌলিক অধিকারের সঙ্গে বিরোধ ঘটলে নির্দেশমূলক নীতি বাতিল হয়ে যায়। সুপ্রিম কোর্ট 1951 খ্রিস্টাব্দে মাদ্রাজ রাজ্য বনাম চম্পকম মামলার এবং 1958 খ্রিস্টাব্দে হানিফ কুরেশি বনাম বিহার রাজ্য মামলার রায়দানকালে ঘোষণা করেন, নির্দেশমূলক নীতিগুলিকে মৌলিক অধিকারের পরিপূরক ও সঙ্গতিপূর্ণ হতে হবে এবং রাষ্ট্রকে নির্দেশমূলক নীতিগুলি এমনভাবে কার্যকর করতে হবে যাতে মৌলিক অধিকারগুলি ক্ষুণ্ণ না হয়। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতিগুলির মধ্যে উল্লেখযোগ্য পার্থক্যগুলি হল ড্যাশ। নিচে একটি টেবিলে বা সারণীতে দেখানো হয়েছে। টেবিলের উল্লম্ব কলমের 1 নম্বর কলমে বিষয়, 2 নম্বর উল্লম্ব কলমে মৌলিক অধিকার এবং 3 নম্বর উল্লম্ব কলমে নির্দেশমূলক নীতি দেয়া হয়েছে। 1 নম্বর উল্লম্ব কলমের বিষয়ের 1 নম্বর হচ্ছে নির্দেশের প্রকৃতি। মৌলিক অধিকার, মৌলিক অধিকারগুলি রাষ্ট্রের কর্তৃত্বের উপর এক ধরনের নিষেধাজ্ঞা জারি করে। নাগরিক অধিকারের ক্ষেত্রে রাষ্ট্রের যেসব কাজ করা উচিত নয়, মৌলিক অধিকারগুলি সেই নির্দেশ জারি করে। নির্দেশমূলক নীতিতে নাগরিক অধিকারের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে রাষ্ট্রের কী কী কাজ করা উচিত, নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রকে সে সম্পর্কে বিভিন্ন ইতিবাচক নির্দেশ দিয়ে থাকে। উল্লম্ব কলমের বিষয় 2, আদালতের বলবৎযোগ্য। মৌলিক অধিকার, মৌলিক অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য। নির্দেশমূলক নীতি, সংবিধানের 4র্থ অধ্যায় বর্ণিত নির্দেশমূলক নীতিগুলির ব্যাপারে আদালতের কোনো দায়বদ্ধতা নেই। নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। উল্লম্ব কলমের বিষয় 3, কার্যকারিতা। মৌলিক অধিকার, কোনো মৌলিক অধিকারকে কার্যকর করতে গেলে আইনসভাকে তার জন্য আলাদাভাবে আইন প্রণয়ন করতে হয় না। নির্দেশমূলক নীতি, নির্দেশমূলক নীতি কার্যকর করতে গেলে আলাদাভাবে আইন প্রণয়ন করতে হয়। পৃষ্ঠা 98। উল্লম্ব কলমে বিষয় 4 নম্বর, বাতিলকরণ। মৌলিক অধিকার, সংবিধানের 13 নম্বর ধারা অনুযায়ী আইনসভার কোনো আইন অথবা শাসন বিভাগের কোনো নির্দেশ যদি মৌলিক অধিকারের বিরোধী হয়, তাহলে আদালত সেই আইন বা নির্দেশকে বাতিল ঘোষণা করতে পারে। নির্দেশমূলক নীতি, নির্দেশমূলক নীতির বিরোধী কোনো আইন বা নির্দেশ আদালত বাতিল করতে পারে না। উল্লম্ব কলমে বিষয় 5, রাষ্ট্র কর্তৃত্বের পরিধি। মৌলিক অধিকার, নাগরিকদের ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশের জন্য মৌলিক অধিকারগুলি রাষ্ট্র কর্তৃত্বের পরিধিকে সংকুচিত করে। নির্দেশমূলক নীতি, নির্দেশমূলক নীতিগুলি বহুমুখী অর্থনৈতিক ও সামাজিক আদর্শকে রূপায়ণ করার জন্য রাষ্ট্র কর্তৃত্বের পরিধিকে প্রসারিত করে। উল্লম্ব কলমে 6, স্থিতিশীলতা। মৌলিক অধিকার, মৌলিক অধিকারগুলি স্থিতিশীল। মূল সংবিধানে মৌলিক অধিকারগুলি যেভাবে লিপিবদ্ধ হয়েছিল তা এখনও সেইভাবেই রয়েছে। কোনো নতুন মৌলিক অধিকার আজ পর্যন্ত সংযোজিত হয়নি। নির্দেশমূলক নীতি, নির্দেশমূলক নীতিগুলি পরিস্থিতির তাগিদে পরিবর্তিত ও সংযোজিত হয়। উল্লম্ব কলমে বিষয় 7, উদ্দেশ্য।
মৌলিক অধিকারগুলির উদ্দেশ্য হল গণতান্ত্রিক সমাজ গঠন করা। সংবিধানের ৩য় অধ্যায় বর্ণিত মৌলিক অধিকারগুলির প্রকৃতি মূলত রাজনৈতিক গণতন্ত্রের উপর প্রতিষ্ঠিত। নির্দেশমূলক নীতি। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নির্দেশমূলক নীতিগুলি জনকল্যাণকামী সমাজ ব্যবস্থা গড়ে তোলার পক্ষপাতী। নির্দেশমূলক নীতিগুলির অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করে। এই সঙ্গে টেবিল বা সারণীটা সম্পূর্ণ হলো এবং 17 নম্বর প্রশ্নের উত্তরও শেষ হলো। এবার 18 নম্বর প্রশ্ন, নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য। নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য না হওয়ায় অনেকে এগুলিকে সংবিধান রচয়িতাদের নৈতিক উপদেশ ও রাজনৈতিক ইস্তাহার বলে বর্ণনা করেছেন। কিন্তু তা সত্ত্বেও আমরা বিভিন্ন কারণে এই নীতিগুলির তাৎপর্যকে অস্বীকার করতে পারি না। প্যারাশেষ 1, রাজনৈতিক তাৎপর্য। এই নীতিগুলি হল জনকল্যাণের জন্য সরকারের প্রতি সংবিধানের নির্দেশ। এর জন্য কোনো রকম আইনগত সমর্থন না থাকলেও নৈতিক ও রাজনৈতিক সমর্থন যথেষ্ট রয়েছে। এই প্রসঙ্গে ডক্টর আম্বেদকরের অভিমত হল, যদি কোনো সরকার এই নীতিগুলি উপেক্ষা করে তাহলে সেই সরকারকে নির্বাচক মণ্ডলীর কাছে জবাবদিহি করতে হবে। প্যারাশেষ 2, আর্থসামাজিক তাৎপর্য। সংবিধান বিশেষজ্ঞ পানিক্কারের মতে মৌলিক অধিকারগুলি যখন ভারতে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তখন নির্দেশমূলক নীতিগুলি আর্থসামাজিক ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠার মাধ্যমে ভারতীয় গণতন্ত্রকে পরিপূর্ণতা দানের চেষ্টা করেছে। প্যারাশেষ 3, আইনগত তাৎপর্য। আপাত দৃষ্টিতে নীতিগুলির কোনো আইনগত তাৎপর্য নেই বলে মনে হলেও এই ধারণা ঠিক নয়। সুপ্রিম কোর্ট নির্দেশমূলক নীতির ওপর ভিত্তি করে আইনের সাংবিধানিক বৈধতা বিচার করেছে। দৃষ্টান্তস্বরূপ বিহার রাজ্য বনাম কামেশ্বর সিং 1952, বালসারা বনাম বোম্বাই রাজ্য 1951, কেরল শিক্ষা বিল 1958 প্রভৃতি উল্লেখযোগ্য। প্যারাশেষ 4, সাংবিধানিক তাৎপর্য। নির্দেশমূলক নীতিসমূহের প্রতি সরকারি দৃষ্টিভঙ্গির মধ্যেও সদর্থক মনোভাবের পরিচয় পাওয়া যায়। কেন্দ্র ও রাজ্য সরকারগুলি বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে বিভিন্ন নির্দেশমূলক নীতিকে বাস্তবায়িত করেছে। একাধিকবার সংবিধান সংশোধনও করা হয়েছে। এই প্রসঙ্গে জমিদারি প্রথা বিলোপ, ব্যাংক বীমা জাতীয়করণ, পঞ্চায়েতি ব্যবস্থার প্রবর্তন, সমাজ উন্নয়ন পরিকল্পনা, অবৈতনিক প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন ইত্যাদির কথা উল্লেখ করা যায়। প্যারাশেষ 5, নৈতিক তাৎপর্য। সংবিধান বিশেষজ্ঞ অধ্যাপক কেসি হোয়ারের মতে নির্দেশমূলক নীতির আদর্শ প্রাচীন হলো এদের পুনরাবৃত্তি প্রয়োজন, কারণ এই নীতিগুলি জনগণকে তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সজাগ করে। এমভি পাইলির মতে নির্দেশমূলক নীতিগুলি হলো ভারতীয় জনগণের ন্যূনতম আশাকাঙ্ক্ষার প্রতীক। এই সঙ্গে উত্তরটি একটি ছকে দেখানো হয়েছে। নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য মাঝের বৃত্তে 1 নম্বর ছোট বৃত্তে রাজনৈতিক তাৎপর্য, 2 নম্বর ছোট বৃত্তে আর্থসামাজিক তাৎপর্য, 3 নম্বর ছোট বৃত্তে আইনগত তাৎপর্য, 4 নম্বর ছোট বৃত্তে সাংবিধানিক তাৎপর্য এবং 5 নম্বর নৈতিক তাৎপর্য। এই সঙ্গে 18 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 19 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য আলোচনা করো। ভারতীয় সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠার সংকল্প ঘোষণা করা হয়েছে। এই সংকল্পের বাস্তবায়নের জন্য সংবিধানের 4র্থ অধ্যায় নির্দেশমূলক নীতিসমূহ সন্নিবিষ্ট করা হয়েছে। বলা হয়েছে যে শাসন কার্য পরিচালনা ও আইন প্রণয়নের ক্ষেত্রে রাষ্ট্র এই নীতিগুলিকে অনুসরণ করবে, কিন্তু সংবিধানে বর্ণিত এই নীতিগুলিকে বলবৎ করার ক্ষেত্রে কিছু ত্রুটি বা দুর্বলতা থাকায় নীতিগুলি আজও উপেক্ষিত। দুর্বলতাগুলি হল 1 পৃষ্ঠা 99, নীতিগুলি 1 নম্বর, নীতিগুলি আদালতে বলবৎযোগ্য নয়, তাই এই নীতিগুলিকে সংবিধানের শোভা বা সংবিধান প্রণেতাগণের সদিচ্ছার প্রকাশ বলা যায়। 2 নীতিগুলি রূপায়ণের বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি, ফলে নীতিগুলো আজও উপেক্ষিত। 3 নীতিগুলিকে প্রয়োগ করার জন্য সংবিধানে প্রয়োজনীয় বিধির ব্যবস্থা গ্রহণ করা হয়নি। 4 নীতিগুলি নাগরিকদের জন্য কোনো অধিকারের স্বীকৃতি দেয়নি। নির্দেশমূলক নীতিগুলিকে রূপায়ণের ক্ষেত্রে কিছু
আইনগত ও অন্যান্য অসুবিধা থাকলেও নীতিগুলির গুরুত্ব তাৎপর্যকে কোনো মতেই অস্বীকার করা যায় না। 1 নম্বর, রাজনৈতিক তাৎপর্য। আইনগত সমর্থন না থাকলেও নির্দেশমূলক নীতিগুলির রাজনৈতিক গুরুত্ব ও তাৎপর্যকে উপেক্ষা করা যায় না। নীতিগুলি হল সরকারের প্রতি সাংবিধানিক নির্দেশ। ক্ষমতায় আসীন কোনো দল যদি এই নীতিগুলির প্রতি অবজ্ঞা প্রদর্শন করে, তাহলে নির্বাচক মণ্ডলীর নিকট ওই দলকে জবাবদিহি করতে হয়। বিরোধী দলগুলি নীতিগুলির রূপায়ণে শাসক দলের উদাসীনতা ও অক্ষমতার সুযোগ নিয়ে জনমত গড়ে তোলে। ফলে জনসাধারণ পরবর্তী সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন দলকে ক্ষমতাচ্যুত করে অন্য দলকে ক্ষমতায় আনতে পারে। এ কারণে সরকার নীতিগুলিকে যথেষ্ট গুরুত্ব দেয়। প্যারাশেষ 2, সাংবিধানিক তাৎপর্য। সাংবিধানিক দিক থেকেও নীতিগুলির একেবারে গুরুত্বহীন নয়, কারণ কেন্দ্রের ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো রাজ্য যদি নীতিগুলিকে কার্যকর না করে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যকে সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকার নির্দেশ দিতে পারে। ওই নির্দেশ পালনে কোনো রাজ্য অস্বীকার করলে কেন্দ্র সংবিধানের 365 নম্বর ধারা অনুযায়ী সংশ্লিষ্ট রাজ্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। প্যারাশেষ 3, আইনগত তাৎপর্য। নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় বলে এই নীতিগুলির আইনগত গুরুত্ব নেই বলে যে ধারা প্রচলিত আছে তা ঠিক নয়। কারণ বিভিন্ন মামলায় বন্ধনীর মধ্যে বালসারা বনাম বোম্বাই রাজ্য 1951, বিহার রাজ্য বনাম কামেশ্বর সিং 1952 প্রভৃতি বন্ধনী শেষ রায়দানের ক্ষেত্রে আদালত নির্দেশমূলক নীতি সমূহের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে এই অভিমত ব্যক্ত করেছে যে নীতিগুলির ভিত্তিতে সামাজিক স্বার্থে প্রণীত আইনসমূহের ব্যাখ্যা ও বৈধতা বিচার করা সমীচীন। এছাড়াও সুপ্রিম কোর্টের রায় অনুসারে 39 খ এবং 39 গ নম্বর ধারায় বর্ণিত নির্দেশমূলক নীতিগুলিকে রূপায়িত করার জন্য সংবিধানের 19 নম্বর ধারায় বর্ণিত মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে আইন প্রণীত হলেও তা বাতিল হবে না। প্যারাশেষ 4, নৈতিক তাৎপর্য। নির্দেশমূলক নীতিগুলির মূল লক্ষ্য হল ভারতীয় জনগণের জন্য সামাজিক ও অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করা। সরকার নীতিগুলিকে কার্যকর করতে বিলম্ব করলে ন্যায় বিচার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হবে এবং সংবিধানের প্রস্তাবনায় ঘোষিত ন্যায় বিচারের আদর্শ থেকে সরকার বিচ্যুত হবে। ফলে জনমতের রোষ শাসক দলের উপর বর্ষিত হবে। প্যারাশেষ 5, সামাজিক তাৎপর্য। নির্দেশমূলক নীতিগুলির অন্যতম গুরুত্ব ও তাৎপর্য হল সাংবিধানিক উপায়ে সমাজের পরিবর্তন সাধন করা। গ্রেনভিল অস্টিন এ কারণে নীতিগুলিকে সামাজিক বিপ্লবের উদ্দেশ্য সাধনের হাতিয়ার বলে আখ্যা দিয়েছেন। যেমন পঞ্চায়েত ব্যবস্থা ভারতের গ্রামীণ সমাজ ব্যবস্থায়, বিশেষত পশ্চিমবঙ্গে ব্যাপক পরিবর্তন সাধন করেছে। প্যারাশেষ 6, শিক্ষাগত তাৎপর্য। নির্দেশমূলক নীতিগুলি জনসাধারণ ও সরকারকে তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করে, তাই নীতিগুলির শিক্ষাগত মূল্যকে অস্বীকার করা যায় না। 19 নম্বর প্রশ্নের উত্তর শেষ। বক্সের মধ্যে মূল্যায়ন। সবশেষে বলা যায়, নির্দেশমূলক নীতিগুলিকে সম্পূর্ণরূপে মূল্যহীন বলে গণ্য করা যায় না। যদিও নির্দেশমূলক নীতিগুলি কার্যকর না করলে আইনত সরকারের বিরুদ্ধে আদালতে যাওয়া যায় না, কিন্তু এর প্রভাব জনসাধারণের মধ্যে পড়তে পারে, কারণ এই নীতিগুলি জনসাধারণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। ফলে এই নীতিগুলির বাস্তবায়ন না ঘটলে সরকার জনসমর্থন লাভ থেকে বঞ্চিত হতে পারে। এই দিক থেকে নীতিগুলির গুরুত্ব অনস্বীকার্য। মূল্যায়ন শেষ বক্সের মধ্যে এবং 19 নম্বর প্রশ্নের উত্তরও শেষ। 20 নম্বর প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যসমূহ। ভারতের মূল সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্যের কোনো উল্লেখ ছিল না। পরবর্তীকালে সংবিধানের 42তম সংশোধনী 1976 সাহায্যে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়। এজন্য সংবিধানের 4th অংশের 51 নম্বর ধারায় 51 ক উপধারা সংযোজন করে পার্ট 4A নামে নতুন একটি অধ্যায় সংযোজিত হয়। এই ধারায় ভারতীয় নাগরিকদের জন্য মোট 10টি মৌলিক কর্তব্য লিপিবদ্ধ করা হয়েছিল। সম্প্রতি 2002 খ্রিস্টাব্দের 86তম
সংবিধান সংশোধনের মাধ্যমে 51 ক ধারায় নতুন একটি কর্তব্য সংযোজিত হওয়ায় বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11টি। কর্তব্যটি হল এক, সংবিধান মেনে চলা ও সংবিধানের আদর্শ, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। 2, যেসব মহান আদর্শ জাতীয় স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণারূপে কাজ করেছিল সেগুলিকে যত্ন সহকারে রক্ষা এবং অনুসরণ করা। 3, ভারতের সার্বভৌমত্ব, একতা ও সংহতির প্রতি সমর্থন প্রদর্শন ও সংরক্ষণ করা। 4, দেশরক্ষা ও জাতীয় সেবামূলক কাজের আহ্বানে এগিয়ে আসা। 5, ধর্মগত, ভাষাগত ও অঞ্চলগত বা শ্রেণীগত বিভেদের ঊর্ধ্বে উঠে সমস্ত ভারতীয়দের মধ্যে একতা ও ভ্রাতৃত্ববোধ সম্প্রসারিত করা এবং নারীর মর্যাদাহানিকর প্রথাগুলিকে পরিত্যাগ করা। 6, ভারতের মিশ্র সাংস্কৃতিক গৌরবময় ঐতিহ্যকে মূল্য দেওয়া ও সংরক্ষণ করা। 7, বনভূমি, হ্রদ, নদী, বন্যপ্রাণী সহ প্রাকৃতিক পরিবেশকে সংরক্ষণ করা এবং জীবজন্তুর প্রতি মমত্ববোধ প্রকাশ করা। 8, বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি, মানবিকতা, অনুসন্ধিৎসা ও সংস্কারমুখী দৃষ্টিভঙ্গির প্রসার ঘটানো। 9, জাতীয় সম্পত্তি রক্ষা করা এবং হিংসার পথ পরিহার করা। 10, পৃষ্ঠা 100। 10, সর্বক্ষেত্রে জাতীয় উন্নতির গতি বজায় রাখতে ব্যক্তিগত ও সমষ্টিগত সব কাজের চরম উৎকর্ষ সাধনের জন্য সচেষ্ট হওয়া। 11, 6 থেকে 14 বছরের বয়সী প্রতিটি বালক বালিকার শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতামাতা এবং অভিভাবকের কর্তব্য। এর সঙ্গে 20 নম্বর প্রশ্নের উত্তর শেষ। ব্র্যাকেটে বক্সের মধ্যে মূল্যায়ন। মৌলিক কর্তব্যগুলি প্রকৃতি বাধ্যতামূলক নয়। জনগণ কোনো মৌলিক কর্তব্য অমান্য করলে রাষ্ট্রের কিছু করার থাকে না। রাষ্ট্র কোনোভাবেই জনগণকে মৌলিক কর্তব্য পালনে বাধ্য করতে পারে না। এমনকি এগুলি অমান্য করা হলে তার বিরুদ্ধে আদালতে যাওয়া যায় না। বক্সের মধ্যে মূল্যায়ন শেষ। 20 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 21 নম্বর প্রশ্ন, সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো। এটি এইচএস মডেল কোয়েশ্চেন 2024-এ WBCHSC-তে দেওয়া আছে। মৌলিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ করার প্রয়োজন আছে কিনা সে সম্পর্কে সংবিধান বিশেষজ্ঞরা সহমত নন। তবে সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করার ব্যাপারে কতগুলি প্রয়োজনীয়তার কথা তারা তুলে ধরেন। এগুলি হলো 1, গণতান্ত্রিক অধিকারের সংরক্ষণ। নাগরিকদের গণতান্ত্রিক অধিকারগুলিকে সংরক্ষণ করার জন্য মৌলিক অধিকারগুলিকে লিপিবদ্ধ করা প্রয়োজন। মৌলিক অধিকার লিপিবদ্ধ থাকার ফলে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ সরকার সেগুলিকে বাস্তবে রূপায়িত করতে বাধ্য থাকে। তাছাড়া এর ফলে বিচার বিভাগের পক্ষে মৌলিক অধিকারগুলিকে তত্ত্বাবধানের জন্য যথাযথ দায়িত্ব পালন করা সম্ভব হয়। 2, গণচেতনার সৃষ্টি। মৌলিক অধিকারগুলি সংবিধানে লিপিবদ্ধ থাকার ফলে জনগণ নিজেদের অধিকার সম্পর্কে জানতে পারে এবং সে সম্পর্কে সচেতন হয়। 3, সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা। মৌলিক অধিকারগুলি সংবিধানে লিপিবদ্ধ হওয়ার ফলে সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত থাকে বলে অনেকে মনে করেন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলো সংখ্যাগরিষ্ঠের শাসন ব্যবস্থা। সেখানে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ থাকলে সংখ্যালঘুদের স্বার্থহানির আশঙ্কা থাকে না। 4, আইনের মর্যাদা লাভ। দেশের সর্বোচ্চ আইন হলো সংবিধান। সেই সংবিধান মৌলিক অধিকার লিপিবদ্ধ থাকার ফলে নাগরিক অধিকারগুলি মৌলিক আইনের মর্যাদা লাভ করে। এর ফলে দেশের নাগরিক সহ প্রতিষ্ঠান, সংঘ, সমিতি এমনকি সরকার পর্যন্ত মৌলিক অধিকারগুলিকে মর্যাদা সংরক্ষণে বাধ্য হয়। এর সঙ্গে 21 নম্বর প্রশ্নের উত্তর শেষ এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 2ও শেষ।